রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, কোনো ক্লাস আপনি মিস করলেও রেকর্ডেড থেকে করে নিতে পারবেন। আর এই কোর্সটা আমরা 3 মাসের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। দেখো তো ডিয়ার প্রিয় স্টুডেন্টরা, 10টা এমসিকিউ এর মাধ্যমে তোমাদেরকে 10টা এমসিকিউ থাকবে, আগে ছিল 5টা, এখন হচ্ছে 10টা। তো এই 10টা এমসিকিউ এর মাধ্যমে বোর্ড তোমার 2টা স্কিল টেস্ট করে। কয়টা স্কিল? 2টা জিনিস বোর্ড তোমার দেখে। 2টা, একটা হচ্ছে ভোকাবুলারি, শব্দ ভান্ডার, তুমি আসলে ভোকাবুলারি জানো কিনা। আর 2 কম্প্রিহেন্ডিং স্কিল, তুমি একটা প্যাসেজ পড়ে বুঝো কিনা। একটা প্যাসেজ পড়ে তুমি বুঝো কিনা যে ওই প্যাসেজের মধ্যে কি তথ্য দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে ভোকাবুলারি। ঠিক আছে? সাপোজ ভোকাবুলারি যে কোয়েশ্চেন গুলো আছে সেটা কিভাবে আসে, আর কম্প্রিহেন্ডিং স্কিলের কোয়েশ্চেন গুলো কিভাবে আসে সেটা একটু দেখো। তো তোমাদের 10টা এমসিকিউ আসবে। 10টা এমসিকিউ এর মধ্যে ভোকাবুলারি ভিত্তিক, অর্থাৎ একটা শব্দ দিয়ে সেটার সিনোনিম বা এটার ক্লোজেস্ট মিনিং বা কাছাকাছি শব্দ এরকম আসবে কয়টা, আর প্যাসেজ থেকে আসবে কয়টা, আমি সব দেখাচ্ছি। মনে করো একটা প্যাসেজ, একটা প্যাসেজের মধ্যে একটা শব্দ আছে, শব্দটা আছে মনে করো অ্যাপ্রিসিয়েট। তো এইভাবে কোশ্চেনটা আসবে, দা ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট, দা ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট ইন দা প্যাসেজ, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রিসিয়েট শব্দটা আছে মিনস, সেটা কি বোঝায়। রেফার টু, সেটা কি নির্দেশ করে। রেফার্স, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু বা রিপ্লেসড বাই, এর যে কোনোটা। অথবা আসতে পারে দা ক্লোজেস্ট মিনিং, অথবা দা সিনোনিম, অথবা দা বেস্ট সিনোনিম অফ দা ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট ইন দা প্যাসেজেস, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রিসিয়েট শব্দটা আছে সেটার ক্লোজেস্ট মিনিং কি, সেটার সিনোনিম কি, অথবা দা বেস্ট সিনোনিম কোনটা। ঠিক এই 2টা ওয়ের একটা ওয়েতে আপনারা 6টা বা 7টা এমসিকিউ পাবেন। 6 থেকে 7টা আসবে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি থেকে, 6 থেকে 7টা আসবে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি থেকে। ঠিক আছে? আর 3 বা 4টা আসবে মনে করেন প্যাসেজের মধ্যে, প্যাসেজের ইনফরমেশন থেকে। আমি সবগুলোর উদাহরণ দেখাবো, ক্লাসটা যারা শেয়ার করেন নাই সর্বোচ্চ শেয়ার করতে পারেন, স্মার্টফোন জিতে নিতে পারেন শেয়ার এবং মেনশন করে। এই যে হচ্ছে স্মার্টফোন যেগুলো আপনাদের জন্য রাখা হয়েছে, 15 তারিখে উইনারদের দেওয়া হবে। ওকে, তো যখন বলা হয় দা ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট ইন দা প্যাসেজ মিনস রেফার টু, রেফার্স, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেস বাই, অথবা দা ক্লোজেস্ট মিনিং বা সিনোনিম বা দা বেস্ট সিনোনিম। তো মজার বিষয় হচ্ছে কোনোদিন আপনার কাছে অ্যান্টোনিম জানতে চাইবে না। ভোকাবুলারি কোনো প্যাসেজের মধ্যে থেকে একটা শব্দ মনে করেন যে অ্যাপ্রিসিয়েট, এটার আজীবন সিনোনিম চাইবে, কোনোদিন আপনার কাছে অ্যান্টোনিম জানতে চাইবে না। আমি কি বলেছি, কোনোদিন অ্যান্টোনিম চাইবে নাকি সারা জীবন সিনোনিম, কোনটা চাইবে? সবসময় সিনোনিম চাইবে। সিনোনিম। ঠিক আছে, সিনোনিম। সিনোনিম। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যান্টোনিম আসতে পারে, কিন্তু একাডেমিকে কখনো আপনাদের অ্যান্টোনিম আসবে না। তো এখন আপনারা এই কোয়েশ্চেনটার অ্যান্সার করেন, এই প্রশ্নটার অ্যান্সার করেন। দা ক্লোজেস্ট মিনিং, অথবা দা সিনোনিম, অথবা দা বেস্ট সিনোনিম অফ দা ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট ইন দা প্যাসেজেস, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রিসিয়েট শব্দটা আছে এটা ক্লোজেস্ট সিনোনিম বা বেস্ট সিনোনিম বা ক্লোজেস্ট মিনিং কোনটা। প্রেইজ, চুজ, সিলেক্ট, লাইক। তো অ্যাপ্রিসিয়েট মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, কারো স্তুতি করা বা প্রশংসা করা। তো লাইক মানে পছন্দ করা, সিলেক্ট মানে নির্বাচন করা, চুজ মানে বাছাই করা, আর প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে অ্যাপ্রিসিয়েটের ক্লোজেস্ট মিনিং কাছাকাছি শব্দ কোনটা বলেন, অ্যান্সার কোনটা? প্রেজ হবে। অ্যান্সার কোনটা? এ, প্রেজ। প্রেজ। অ্যান্সার হচ্ছে এ। তো এইভাবে ঠিক 6টা বা 7টা কোয়েশ্চেন আসবে, 6টা বা 7টা আসবে ঠিক এভাবে। হ্যাঁ, এখন দেখেন 6টা যদি আসে ওয়ার্ড মিনিং থেকে তাহলে বাকি 4টা আসবে প্যাসেজ থেকে, বা 7টা যদি ওয়ার্ড মিনিং থেকে আসে 3টা আসবে প্যাসেজ থেকে। এখন প্যাসেজ থেকে কিভাবে আসে সেটা একটু আমরা দেখি। মনে করেন কুয়াকাটা নিয়ে একটা প্যাসেজ আছে। এখন এই কুয়াকাটার প্যাসেজের মধ্যে আছে যে রাখাইনরা অরিজিনালি কেম ফ্রম, রাখাইনরা মূলত আমাদের দেশে যে রাখাইনরা বসবাস করে পটুয়াখালীতে, তো পটুয়াখালীর এই রাখাইনরা এরা কোথা থেকে আসছে, বাংলাদেশে কি রাখাইনরা কই থেকে আসছে, তাই না? আগে তো এরা ছিল না পটুয়াখালীতে, তো কই থেকে এরা আসছে, তো এটা প্যাসেজের মধ্যে দেয়া থাকে। তো দেখেন রাখাইনরা কোথা থেকে আসছে, পটুয়াখালী জেলা থেকে, কুয়াকাটা উপকূল থেকে, লতাচাপলি ইউনিয়ন থেকে, নাকি মায়ানমারের আরাকান ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশে রাখাইনরা এসেছে, এটা প্যাসেজের মধ্যে দেয়া থাকে। তো এই যে ইনফরমেশনটা, এটা এটা কি কোনো ভোকাবুলারির উপর নাকি প্যাসেজ পড়লেই পাওয়া যায়, কোনটা? এটা অ্যাক্সেস থেকে প্যাসেজ পাওয়া যাবে। পড়লেই পাওয়া যায়। পড়লেই পাওয়া যায়। তো অ্যান্সারটা হচ্ছে আরাকান ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশের রাখাইনরা কই থেকে আসছে? আরাকান জেলা থেকে। কই থেকে? আরাকান। আরাকান। বোঝা গেছে? এক্স্যাক্টলি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো কিছু আছে তো এরকম 10টা এমসিকিউ এর মধ্যে 6টা বা 7টা থাকবে কি বেরোবা, তাহলে বলো। ইনভাইট দিতে, তারা গ্রুপের মধ্যে ইনভাইট দিতেছে। ও আচ্ছা, ঠিক আছে, আর কিছু করার নাই, এটা দেখতে হবে। ওকে, দেখো তো এখানে আরাকান ডিস্ট্রিক্ট, লতাচাপলি ইউনিয়ন, পটুয়াখালী ডিস্ট্রিক্ট, কুয়াকাটা কোস্ট। তো এইখানে রাখাইনরা অরিজিনালি আসছে কই থেকে? অ্যান্সারটা হচ্ছে আরাকান ডিস্ট্রিক্ট থেকে। এখন নেলসন ম্যান্ডেলা মনে করো, হ্যাঁ,
নেলসন, যদি প্রশ্ন আসে যে নেলসন ম্যান্ডেলা রেস, মানে উনি যখন স্ট্রাগল করে এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যখন উনি যুদ্ধ করে, তখন ওনার কতদিন জেল খাটতে হয়েছিল? 1 দশক, 2 দশক, প্রায় 3 দশক, প্রায় 4 দশক? এটা প্যাসেজের মধ্যে আছে, বলো প্রায় কয় দশক, কে বলতে পারবা? প্রায় নেলসন ম্যান্ডেলা প্রায় 3 দশক। 3 দশক। প্রায় তিন প্রায় দশক 3 দশক, প্রায় 3 দশক। অলমোস্ট 3 ডিকেডস, প্রায় 3 দশক। এখন এটা কিন্তু বোঝার জন্য কোনো ভোকাবুলারি লাগে নাই, প্যাসেজের মধ্যে দেয়া আছে যে হি ওয়াজ ইমপ্রিজনড অলমোস্ট 3 ডিকেডস, প্রায় 3 দশক, প্রায় 30 বছরের মতো সে জেল খাটছে, এই আর কি ব্যাপারটা। সো এমসিকিউ যে ব্যাপারটা, এটা 10টা, 6 থেকে 7টা আসবে ভোকাবুলারি বা সিনোনিম নিয়ে, আর 3 থেকে 4টা আসবে এরকম প্যাসেজের মধ্যে তথ্য নিয়ে। প্যাসেজের মধ্যে তথ্য দেওয়া আছে, সেটা তুমি অনুধাবন করতে পারছো কিনা। ক্লাসটা যারা শেয়ার করো না, একটু শেয়ার করতে পারো এখনই, এবং মেনশন করতে পারো বন্ধুদের সাথে। বা জুমে কিভাবে জয়েন হবো? জুমে তারাই জয়েন হইতে পারবে যারা কোর্সের স্টুডেন্ট, যারা ভর্তি হয়েছে, বুঝছো? এটা প্রথম ক্লাস বলে ফ্রি ক্লাস সবার জন্য। ওকে, এখন দেখো কিভাবে, এখন তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার ভোকাবুলারিটা তাহলে কিভাবে পারবো? 6 থেকে 7টা কোয়েশ্চেন আসবে ভোকাবুলারি থেকে, তাহলে এটা তোমাদের প্রশ্ন না যে স্যার ভোকাবুলারি গুলা কিভাবে পারা যায়? এখন এটা একটা ওয়ে আছে, কি ওয়ে আছে? আমরা এখনই শর্ট কোয়েশ্চেনে যাব, বাট তার আগে ভোকাবুলারিটা খেয়াল করো, কিভাবে তুমি পারবা। ভোকাবুলারি 2টা জায়গা থেকে আসবে, একটা হচ্ছে ভোকাবুলারি বেস করে এমসিকিউ গুলো আসবে, মানে এমসিকিউ 2টা জায়গা থেকে, একটা ভোকাবুলারি বেস আর একটা কম্প্রিহেন্ডিং স্কিল। প্যাসেজ থেকে কি বুঝছো, আরাকান ডিস্ট্রিক্ট বুঝছো কিনা, 3 দশক বুঝছো কিনা, এগুলা খেয়াল করে পড়ছো কিনা। তো এখন কিভাবে পড়লে তুমি পারবা? শর্টকাট হচ্ছে এইটা, প্যাসেজ পড়ার সময় অন্য সবকিছুর থেকে ভোকাবুলারিতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। ধরে নিবেন যে আপনি ভোকাবুলারি শেখার জন্যই প্যাসেজটি পড়ছেন। প্যাসেজ কিছু না, ভোকাবুলারি সব, অনেকটা এরকম আপনাকে চিন্তা করতে হবে। মনে করেন এই যে বইটা, এখন এখানে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যে প্যাসেজটা আছে, এখন আপনি যদি এই প্যাসেজটার শুধু ঘটনাটা জানার জন্য পড়েন, তাহলে আপনার ওই ঘটনাটা হয়তো কিছুটা আপনার মনে থাকবে। কিন্তু আপনি যদি এই প্যাসেজটা এমন ভাবে পড়েন যে এই প্রত্যেকটা ভোকাবুলারি এই প্যাসেজের আপনি ক্লিয়ারলি মনে থাকে আপনার, আপনি যদি এমন ভাবে পড়েন যে আমি একটা ভোকাবুলারি বাদ দেবো না, এমন ভাবে পড়বো যে আমি ভোকাবুলারি শেখার জন্যই এই প্যাসেজটা পড়তেছি, তাহলে আপনার ভোকাবুলারি শেখা হবে, আবার প্যাসেজের ঘটনাও মনে থাকবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা কি করেন, আপনারা হচ্ছে জাস্ট ঘটনাটা জানার জন্য পড়েন যে ঘটনাটা কি। তো এটা কি, ঘটনাটা হয়তো কিছুটা আপনার মনে থাকে কিন্তু ভোকাবুলারি একদমই মনে থাকে না, তাই ভোকাবুলারি কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারেন না। কিন্তু মনে রাখবেন, প্যাসেজ যখন আমি পড়াবো, এই যে কালকে থেকে বা নেক্সট ক্লাস থেকে যে প্যাসেজ গুলো স্টার্ট করবো, প্যাসেজ যখন পড়াবো এমন ভাবে প্রত্যেকটা প্যাসেজ আপনারা পড়াবো যে প্রত্যেকটা ভোকাবুলারি এ টু জেড আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর নিজেরাও যদি বাসায় বসে পড়েন, এমন ভাবে পড়বেন যে আপনি ভোকাবুলারি শেখার জন্য প্যাসেজ পড়তেছেন। এম আই ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন ভাইয়া? পুরা ক্লিয়ার? Yes, জি জি স্যার। স্যার। জি ভাইয়া। এবার আসেন আমাদের মেইন পার্ট, 15 মার্কস। এবার আসেন আমাদের 15 মার্কস ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেটাকে আপনারা শর্ট কোয়েশ্চেন নামে জানেন। কিভাবে অ্যান্সার করলে 15তে 15 পাওয়া যায়। এখন থেকে আগামী 30 মিনিট খুব মন দিয়ে ক্লাসটা করবেন, নেক্সট 30 মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আর যারা এই ব্যাচে ভর্তি হন নাই, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন আমাদের পেইড ব্যাচে, যারা এইচএসসি 2025 ইংলিশ প্রাইভেট ব্যাচে যারা এখনো ভর্তি হন নাই, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন, ঠিক আছে? এটাতে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিক এ টু জেড আপনারা ক্লিয়ার শিখতে পারবেন, এভরি টপিক। ওকে, তো দেখেন এখানে এই ওপেন এন্ডেড কোশ্চেন বা শর্ট কোশ্চেন, এটা আপনাদের দেয় কেন স্যাররা পরীক্ষাতে, এটা কেন আসে? একটা ভাষা শেখার 4টা পার্ট আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। তো এই যে কোশ্চেনটা আপনাদের লেখায়, এটা কোন পার্টের মধ্যে পড়ে বলেন তো? রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং কোন পার্টের মধ্যে পড়ে? রাইটিং। রাইটিং। এটা কিসের মধ্যে পড়ে? রাইটিং এর মধ্যে পড়ে। তো এই যে 5টা কোয়েশ্চেন, এর মাধ্যমে বোর্ড মূলত আপনার 3টা স্কিল টেস্ট করে। 3টা স্কিল আপনার মধ্যে আছে কিনা, এই 3টা স্কিল আপনার টেস্ট করে। কি কি স্কিল? 1 নাম্বার এক্সপ্লেনিং অ্যাবিলিটি, কোনো কিছু আপনি ব্যাখ্যা করতে পারেন কিনা। আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়া হলো, সেই জিনিসটা আপনি ব্যাখ্যা করতে পারেন কি না। 2 নাম্বারটা ইভালুয়েটিং স্কিল, সঠিক উত্তরটা আপনি বের করতে পারেন কিনা। একটা প্যাসেজের মধ্যে যেটা চাইছে, আপনি কি সেই উত্তরটাই দিচ্ছেন নাকি আপনি আশপাশ দিয়ে ঘুরতেছেন কিন্তু টু দা পয়েন্টে সঠিক উত্তরে যেতে পারছেন না।
এই স্কিলটা টেস্ট করে, যে ইভালুয়েটিং স্কিল, আপনি সঠিক উত্তরটা প্যাসেজ থেকে বের করতে পারতেছেন কিনা, মূল্যায়নটা করতে পারতেছেন কিনা। এন্ড থার্ড হচ্ছে স্ক্রিপ্টিং স্কিল, আপনি জানেন উত্তর কোনটা, উত্তর কোন লাইনে আছে, কিন্তু সেটা যে সাজায় গুছায় যে লেখাটা, গ্রামাটিক্যালি কারেক্ট করে লেখা, এই জিনিসটা আপনি জানেন কি না। তাহলে এই কোয়েশ্চেন কি কারণে আসে? তিনটা জিনিস দেখার জন্য, যে আপনি এই তিনটা জিনিস পারেন কিনা। এক নাম্বারটা হচ্ছে এক্সপ্লেইনিং অ্যাবিলিটি, আপনাকে একটা প্রশ্ন করা হলে সেটা ব্যাখ্যা আপনি দিতে পারেন কিনা। দুই নাম্বার ইভালুয়েটিং স্কিল, সঠিক উত্তর আপনি খুঁজে বের করতে পারেন কিনা। তিন নাম্বার স্ক্রিপ্টিং স্কিল, অর্থাৎ যেটা উত্তর আপনি বুঝতেছেন এটা উত্তর, কিন্তু সাজায় গুছায় লেখার যে দক্ষতাটা, সেই সাজায় গুছায় লিখতে আপনি পারেন কিনা। আমার কথা কি বোঝা গেছে ক্লিয়ারলি? সবাই বুঝছেন? জি ভাইয়া। এই জি তিনটা স্কিল বোর্ড আপনার টেস্ট করে। যারা ক্লাসটা ফেসবুক লাইভে দেখছেন, এটা হচ্ছে আমাদের এইচএসসি 2025-এর ইংলিশ প্রাইভেট ব্যাচ, একদম নতুন ব্যাচ, ফার্স্ট ক্লাস আজকে। ফার্স্ট পেপার সবার আগে পড়ানো হবে, কারণ তোমাদের ইয়ার ফাইনালে ফার্স্ট পেপার আছে। যারা এখনো ভর্তি হও নাই, কোর্স ফি 1650 টাকা অনলি। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হতে পারো, যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হতে পারো। তো এই তিনটা স্কিলে আমরা শিখবো আজকের ক্লাসে। কিভাবে আমি অ্যান্সার করলে 15তে আমি 15 পাবো শর্ট কোয়েশ্চেনে প্যাসেজ থেকে। ঠিক আছে, এখন আমরা উত্তরে ঢুকবো। তো উত্তরে ঢোকার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা বেসিক কোয়েশ্চেন, একটা খুবই বেসিক কোয়েশ্চেন। দুইটা স্টুডেন্ট, আমার কথা মন দিয়ে খেয়াল করবা যারা, তারা পুরো ক্লাস ক্লিয়ারলি বুঝবা। ধরো দুইজন স্টুডেন্ট, একজন হচ্ছে যে শাওন আর একজন হচ্ছে যে রনি। তাহলে দুইটা স্টুডেন্টের সাথে আমার দেখা হয়েছে রাস্তায়। তা আমি ওদেরকে জিজ্ঞেস করেছি হোয়াট ইজ ইউর নেম। শাওনকেও জিজ্ঞেস করেছি, রনিকেও জিজ্ঞেস করেছি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। দুইজনকেই আমি প্রশ্ন করেছি, একই প্রশ্ন দুইজনকে করেছি, হোয়াট ইজ ইউর নেম। হ্যাঁ, তো প্রথম জন উত্তর দিয়েছে যে মাই নেম ইজ, দেখো মাই নেম ইজ শাওন। হোয়াট ইজ ইউর নেম, বুঝো কিন্তু, হ্যাঁ খেয়াল করো নাহলে বুঝবা না কথা। আর এরপর একজন সেও অ্যান্সার করেছে হোয়াট ইজ ইউর নেম, রনি। আচ্ছা, এইখানে পার্থক্যটা কি? হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ শাওন, হোয়াট ইজ ইউর নেম, রনি। মনে করো আমার দুই ব্যক্তি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম মাই নেম ইজ পাভেল চৌধুরী। আরেকজন জিজ্ঞেস করতেছে আমাকে হোয়াট ইজ ইউর নেম, পাভেল। পাভেল, হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ পাভেল চৌধুরী। হোয়াট ইজ ইউর নেম, পাভেল। হোয়াট ইজ ইউর নেম, শাওন। হোয়াট ইজ ইউর নেম, সজীব। হোয়াট ইজ ইউর নেম, তাসলিমা। হোয়াট ইজ ইউর নেম, রানা। আর হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ রানা। হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ সুলতানা। হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ জুথি। বোঝা গেছে? সো হোয়াট ইজ ইউর নেম, এই এই যে যে প্রশ্নের দুইটা উত্তর, এই দুইটা জিনিস তোমাদের পুরো সামনে 40 মিনিট কাজে লাগবে। অর্থাৎ তোমাকে যখন একটা প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর, খেয়াল করে কিন্তু, তোমাকে যে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর তুমি দুই ভাবে দিতে পারবা। এক, সরাসরি প্রশ্ন থেকে উত্তর দেয়া, প্রশ্নের মধ্যে থেকে উত্তর দেয়া, যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ শাওন। আরেকটা হচ্ছে সরাসরি উত্তর দিয়ে উত্তর দেয়া, সরাসরি উত্তর বলে দিছো যে রনি। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ভাইয়া বুঝো কিন্তু আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি। হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। এখন তুমি উত্তর দিছো দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, দেখো হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, দা ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, ইজ ঢাকা। সেম প্রশ্ন আরেকজনকে করা হয়েছে যে হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, সে উত্তর দিছে, দিল কি, সে উত্তর দিয়েছে শুধু ঢাকা, শুধু ঢাকা। এই যে দুইটা ফরম্যাট, দুইটা ফরম্যাট, একটা হচ্ছে যে এই যে দেখো ফার্স্ট কোয়ালিটিটা, হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ ঢাকা, এই ব্যক্তি উত্তর করেছে প্রশ্ন থেকে, প্রশ্নের ধারাবাহিকতা অনুসারে। যেমন দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইখান থেকে সে শুরু করেছে, তারপরে ইজ ঢাকা। আরেক ব্যক্তি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা। তো এইটাকে বলে, একটা হচ্ছে প্রশ্ন থেকে উত্তর শুরু করা, আর একটা হচ্ছে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা। কি বলছেন বলো, পার্থক্যটা কি? একটা হচ্ছে প্রশ্ন থেকে, প্রশ্নের মধ্যে থেকে উত্তর শুরু করা, আর একটা হচ্ছে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা। বুঝছো না বুঝো নাই?
এই জি ব্যক্তি ভাইয়া বলুন। যে উত্তর করেছে ঢাকা, সে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করেছে। আর যে উত্তর দিয়েছে যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। তাহলে কোনটা তোমার কাছে বেস্ট লাগছে, তুমি এখন ডিসিশন নাও, কোনটা তোমার কাছে ভাল লাগে, কোনটা মাছ মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে, বলো কোনটা। প্রথমটা প্রশ্ন দিলে উত্তর দেওয়াটা বেটার লাগে। প্রথমটা ভাইয়া, প্রথমটা। তো আমাদেরকে যখন প্রশ্নগুলা করা হবে 5টা প্রশ্ন, আমরাও উত্তরটা স্টার্ট করব সবসময় প্রশ্নের স্ট্রাকচার নিয়ে। তোমাকে কঠিন ভাবে আমি কোনো কিছু শেখাবো না। আমার আমার ক্লাস, আমার কোর্সে মানুষ এই জন্যই ভর্তি হয়, কারণ আমি সবকিছু একদম সহজ করে শেখাই, একদম সহজে আমি তোমাদেরকে পড়াবো, এটাই আমার ইচ্ছা। তো কথাটা হচ্ছে যে আমি যখন তোমাদেরকে পড়াবো বা আমি যখন একটা জিনিস একদম একদম সহজ করে বোঝাবো, কিন্তু তোমাকে বুঝতে হবে। তো তোমাদেরকে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের উত্তর তোমার কাছে পানির মতো সহজ হবে, তুমি যদি এই স্ট্রাকচার যেটা এখন আমি তোমাদেরকে দেখাবো সেইভাবে যদি তুমি অ্যান্সারটা করো। দেখো, তাহলে এখন আমরা যখন অ্যান্সার করব, আমরা মেইন প্রশ্নের অ্যান্সারের মধ্যে ঢুকতেছি কিন্তু। সো লিসেন টু মি কেয়ারফুলি। দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম কি? বা তোমাকে এই ধরনের প্রশ্ন করা হবে, হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, কেন কুয়াকাটা এত বেশি টুরিস্টদের আকর্ষণ করতেছে? এইটা পরীক্ষাতে এসেছে, বোর্ডের কোশ্চেন, হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট। এখন এইটা আমরা অ্যান্সার করব, রাইট? এখন কিভাবে করব? তুমি প্রশ্ন থেকে উত্তর শুরু করবা নাকি উত্তর দিয়ে উত্তর শুরু করবা, কোনটা? স্যার, প্রশ্ন দিয়ে উত্তর শুরু করব। এখন আমার কথা খুব মন দিয়ে খেয়াল করো, একদম সহজে বুঝবা, জাস্ট খেয়াল করো। হ্যাঁ, তোমাকে প্রশ্ন করা হয়েছে, হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, কেন কুয়াকাটা এত মনোযোগ আকর্ষণ করতেছে? সবার আগে, এখন এই যে যে সবার আগে তুমি যে জিনিসটা নিবা সেটা হচ্ছে সাবজেক্ট। এখন এই যে যে কোশ্চেনটা করা হয়েছে, এটা কোন সেন্টেন্সে আছে বলো তো? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এটা কোন সেন্টেন্সে আছে বলো তো? ইন্টারোগেটিভ কারণ এটা কেন ইন্টারোগেটিভ? কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে, তাই এটা ইন্টারোগেটিভ। কিন্তু আমরা যখন এটা অ্যান্সার করব, তখনও কি এটা ইন্টারোগেটিভ থাকবে, নাকি তখন এটা উত্তর হয়ে যাবে, মানে অ্যাসার্টিভে চলে যাবে? কিসে চলে যাবে? অ্যাসার্টিভে এটা আমাকে প্রশ্ন করা হয়েছে, তাই ডব্লিউএস ওয়ার্ড আগে আসছে, তারপরে অক্সিলারি ভার্ব আসছে, তারপরে সাবজেক্ট আসছে। কিন্তু এখন তো আর আমি প্রশ্ন করতেছি না, আমি কি করতেছি? আমি করতেছি উত্তর। তা আমি যদি উত্তর করি, তখন আগে আসবে কে? আগে আসবে সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? আগে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। তো এখন আমি করতেছি অ্যান্সার, এখন আমার লাগবে কি? আমার লাগবে সাবজেক্ট। এখন ভাইয়া, এরকম একটা প্রশ্ন আমাকে দিয়েছে, আমি বুঝবো কিভাবে এর মধ্যে সাবজেক্ট কে? হয় সাবজেক্ট, নাকি কুয়াকাটা সাবজেক্ট, নাকি অ্যাট্রাক্টিং সাবজেক্ট, নাকি মেনি টুরিস্ট সাবজেক্ট? কে সাবজেক্ট? প্রশ্ন করো যে ভাইয়া আমি এখন বুঝবো কিভাবে যে সাবজেক্ট কে? কিভাবে বুঝবো যে সাবজেক্ট কে? তো শর্টকাট, ডব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বের পরে যে থাকবে সেই সাবজেক্ট। কি বলছি আমি? WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কারা? am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might, must, modal auxiliary, any auxiliary, এই যে যে অক্সিলারি ভার্ব। তো এইখানে সাবজেক্ট কে? আসো আমরা এইটা দেখে বের করি, আসো এইখানে সাবজেক্ট কে। তোমাদেরকে কি বলছি শর্টকাট, WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বের পরে যে আছে সেই সাবজেক্ট। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কে? হয় WH ওয়ার্ড, সরি দেখো এই যে যে সেন্টেন্সটা, হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, এখানে WH ওয়ার্ডটাকে হয় সাবজেক্ট কে? সাবজেক্ট আজীবন WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বের পরে যে আছে সে সাবজেক্ট। WH ওয়ার্ড কে? হয় অক্সিলারি ভার্ব কে? অক্সিলারি ভার্ব ইজ। তাহলে হয় আর ইজ এরপরে যে বসছে সে সাবজেক্ট। তাহলে হয় আর ইজ এরপরে কোন শব্দটা আছে বলো? সাবজেক্ট কে? তাহলে এক্স্যাক্টলি। তো এখন আমরা অ্যান্সার করতেছি, তাহলে আগে বসাবো সেই সাবজেক্টটা। তাহলে সাবজেক্টটা আমরা বসাই কুয়াকাটা। কুয়াকাটা। এইবার তোমাকে যে অক্সিলারিটা দেয়া হয়েছে
সেই অক্সিলারি ভার্বটা হুবহু বসাই দিবা। প্রশ্নে তোমাকে যে অক্সিলারি দেওয়া হয়েছে সে হুবহু, একজন লিখেছে ভাইয়া সাবজেক্ট তো বোঝা যায় এমনিতেই, হ্যাঁ বোঝা যায়, কিন্তু অনেক উইক স্টুডেন্ট আছে ভাইয়া, অনেকে বুঝে না। আমার কাজ বেসিক থেকে বোঝানো। আমি জানি যে অনেকে বোঝা যায় যে স্যার কুয়াকাটা সাবজেক্ট, আই নো, কিন্তু তারপরে আমার দায়িত্ব যেটা সেটা আমাকে পালন করতে হবে, আমাকে বেসিক থেকেই পড়াইতে হবে। তো কুয়াকাটা সাবজেক্ট আমি নিলাম, এবার অক্সিলারি যা দিয়ে দিবে হুবহু সেটা বসাবা। অক্সিলারি কাকে দিছে? ইজ, তাহলে ইজ আমরা হুবহু বসাবো। এবার প্রশ্নের বাকিটুকু বসাই দিবা। কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট ড্যাশ। এখন দেখো এই যে আমার ফরম্যাটটা রেডি হয়ে গেল। তাহলে হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, ওই যে জিজ্ঞেস করছিলাম না যে হোয়াট ইজ ইউর নেম, তো পাভেল নাকি মাই নেম ইজ পাভেল। তাহলে হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, তো কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি, এটার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। তো দেখো এখন দেখো কোয়েশ্চেনটা কি সহজ হয়ে গেল না অ্যান্সার করা? হোয়াই ইজ কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, কুয়াকাটা সাবজেক্ট আমরা আগে নিলাম, সাবজেক্ট নিব, সাবজেক্ট না চিনলে কিভাবে বের করবো? ডব্লিউ ইজ ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে সে সাবজেক্ট। ক্লাসটা যারা শেয়ার করো নাই এবং বন্ধুদেরকে মেনশন করো নাই, এখনই শেয়ার করতে পারো এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। ইংলিশের ফার্স্ট পেপার আগে শেষ করা হবে, কারণ তোমাদের ইয়ার ফাইনালে ফার্স্ট পেপার আছে। তোমরা অনেকে অনুরোধ করেছো যে ভাইয়া ফার্স্ট পেপারটা যেন আগে শেষ হয় আমাদের, তো এই কারণে তোমাদেরকে ফার্স্ট পেপার আগে শেষ করা হচ্ছে। যারা এখনো ভর্তি হওয়া নাই, কোর্স ফি 1650 টাকা অনলি, প্রত্যেকটা টপিকে A to Z ডিটেলস এ শিখতে পারবা মাত্র 1650 টাকা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ। এন্ড আমার পড়ানোর স্টাইল, পড়ানোর ধরন সবকিছু জানো, যে আমি কিভাবে পড়াই, কতটা ডিটেলসে পড়াই। তো সাবজেক্ট নিবা, অক্সিলারি ভার্ব নিবা, বাকিটুকু বসাইলা। অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, তো কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি। ওকে, এইবার এটা যদি বুঝে থাকো, তাহলে আমরা যদি পরের প্রশ্নটা যদি তোমাকে করা হয়, হ্যাঁ, যে হোয়াই ডু পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, কেন মানুষ তাদের নিজের দেশ ত্যাগ করে, এই প্রশ্ন আপনাকে করা হয়েছে। হোয়াই ডু পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, কেন মানুষ তাদের নিজের দেশ ত্যাগ করে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে, আমার প্রশ্ন আপনাদের কাছে, এই সেন্টেন্সের সাবজেক্ট পিপল হবে। এখানে কি হবে? পিপল হবে। তাহলে আমরা এখানে দিলাম পিপল। এইবার আমার প্রশ্ন, ভাইয়া এখানে তো কোনো am is are, was were, have as at, can could, shall should will would, কোনো অক্সিলারি তো নাই। তো কোনো অক্সিলারি যদি না থাকে তাহলে এখন আমি কি করব? অক্সিলারি না থাকলে ডু ডাজ ডিড থাকবে। তো ডু থাকলে কি করব, ডাজ থাকলে কি করব, আর ডিড থাকলে কি করব? তো দেখো এইখানে কোনো অক্সিলারি নাই, কিন্তু এখানে কি আছে? ডু আছে। কাকে দেওয়া হয়েছে এখানে? ডু কে। তো যদি ডু থাকে তাহলে এই ডু এর কোনো পরিবর্তন হবে না, ডু বাদ যাবে। এখন এই ডু বাদ কেন যাবে? প্রশ্ন করো। কারণ তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে এটা। তো প্রশ্ন করা হয় কোন সেন্টেন্সে? ইন্টারোগেটিভে প্রশ্ন করা হয়। তো এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য এই ডুটাকে আনা হয়েছিল। কিন্তু এখন আমরা অ্যান্সার করতেছি, এখন আমরা প্রশ্ন করতেছি না আমি উত্তর করতেছি? আমি করতেছি উত্তর। তো উত্তর করলে কি আমি ইন্টারোগেটিভে করব না অ্যাসার্টিভে করব? বলো, কিসে করব? আগে সাবজেক্ট নিব, আর আমার এখন ইন্টারোগেটিভ দরকার হচ্ছে না। তো এই ডু কে আনা হয়েছিল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য। তো এখন ইন্টারোগেটিভ নিজেই থাকতেছে না, তাহলে এই ডু কি কোনো কাজে লাগবে না? ডু ওর সাথে বাদ যাবে। কি হবে? ডু ও ডু ওইটার সাথে বাদ, তাহলে বাকিটুকু বসাও। পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ। হোয়াই ডু পিপুল, কেন মানুষ লিভ দেয়ার ওন কান্ট্রিজ, নিজের দেশ ত্যাগ করে? তো পিপুল লিভ দেয়ার ওন কান্ট্রিজ বিকজ অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, বা বিকজ অফ আর্নিং ফরেন কারেন্সি, বা বিকজ অফ সাম কাইন্ড অফ পলিটিক্যাল প্রেশার। মানুষ বিভিন্ন কারণে দেশ ত্যাগ করে। স্ট্যান্ডার্ড অফ লিভিং, ভালো জীবন মানের জন্য, তারপরে বিদেশি মুদ্রা অর্জনের জন্য, ইনকাম করার জন্য, কেউ পলিটিক্যাল চাপে দেশ ছেড়ে চলে যায়, অনেক কারণ আছে। তো এইবার যদি ডু না থেকে তোমাকে ডাস দেয়া হয় তাহলে তুমি কি করবা? দেখো এখানে খেয়াল করো, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান কোন জিনিসটাকে প্রতিফলিত করে? তো এই সেন্টেন্সে তোমাকে বের করতে বলা হয়েছে সাবজেক্টকে। তো তুমি বলো এখানে সাবজেক্টকে, কাকে দিয়ে তুমি অ্যান্সার স্টার্ট করবা? হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট? শোনো, সাবজেক্ট কিন্তু ফক না, ফক মিউজিক, লোক না, লোকগান। ফক মানে লোক, মিউজিক মানে গান।
তো এখন কিভাবে বুঝবা যে সাবজেক্ট কই থেকে কোন পর্যন্ত? মনে রাখবা অক্সিলারি ভার্বের পর থেকে মেইন ভার্ব পর্যন্ত সাবজেক্ট, মেইন ভার্ব কে রিফ্লেক্ট, আর অক্সিলারি কে am is are was are have has had না থাকলে তাদের তিন চাচাতো ভাই আছে। যেখানে am is are was are have has had can could shall should থাকে না, সেখানে অক্সিলারি ভার্বের তিন চাচাতো ভাই আছে, ডু ডাজ আর ডিড। হয় সেখানে যেখানে অক্সিলারি নাই হয় সেখানে ডু আসে, নয় সেখানে ডাজ আসে, নয় সেখানে ডিড আসে। এই তিনটার একটা পাবা, এই তিন চাচাতো ভাই। তো এখানে সাবজেক্ট হচ্ছে এই অক্সিলারি ভার্ব। দেখো ডব্লিউ ইজ ওয়ার্ড হোয়াট, আর অক্সিলারি ভার্ব কে? অক্সিলারি ভার্ব ডাজ। তাহলে এদের পরে যে আছে সে সাবজেক্ট, সাবজেক্ট ফক মিউজিক, তাহলে ফক মিউজিক নিলাম। এবার ডু ডাজ ডিড কি বসবে? ইন্টারোগেটিভ শেষ। এখানে ডু ডাজ ডাজ দেওয়া হয়েছে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য, কিন্তু এখন আমি উত্তর করতেছি, এখন হয়ে যাবে অ্যাসার্টিভ। তো এই ডাজের কি আমার আর কোনো প্রয়োজন আছে? না, ডাচের প্রয়োজন নেই। কিন্তু এখানে একটা কথা বলি, যদি এখানে ডাজ না থেকে ইজ থাকতো তাহলে কিন্তু এই ইজ আমার এখানে বসানো লাগতো। যদি মনে করো এখানে ইজ না থেকে হোয়াট এর পরে যদি এখানে থাকতো মাস্ট, তাহলে আমাকে এখানে ফক মিউজিকের পরে আমি মাস্ট বসাতাম। যদি প্রশ্নে থাকতো কুড, তাহলে আমি এখানে বসাতাম কুড। যদি প্রশ্নে থাকতো শুড, তাহলে আমি এখানে বসাবো শুড। কিন্তু এখানে তো শুড উড কুড মাস্ট কোনো কিছু নাই, এম ইজ আর ওয়াজ আর নাই, আছে কি? ডাজ। এখন ডু থাকলে ভার্বের কোনো চেঞ্জ হয় না, কিন্তু যদি ডাজ থাকে তখন মেইন ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হয়। যেমন রিফ্লেক্ট হচ্ছে ভার্ব, তাহলে এই রিফ্লেক্টের সাথে এস, ফক মিউজিক রিফ্লেক্টস। এই এসটা কেন বসলো? এই ডাজের কারণে। কার কারণে? ডাজের কারণে। এই বেসিক জিনিসটা কি বুঝেন আপনারা? ডু থাকলে কোনো চেঞ্জ হবে না ভার্বে, কিন্তু যদি প্রশ্নে ডাজ থাকে, ডাজ থাকলে মূল ভার্বের সাথে একটা এস বা ইএস হয়ে যাবে, ওই এস বা ইএসটা এই মেইন ভার্বের সাথে বসে যাবে, যেমন রিফ্লেক্টের সাথে এস। এটা কি বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার না ক্লিয়ার না? এইবার যদি দেখো am is are was are have has had can could থাকলে তো হুবহু ওইটাই বসে যাবে, তাহলে তো কোনো সমস্যাই নেই। সাবজেক্ট বসাবা, am is are was are can could যেটা দিছে সেটা হুবহু বসাবা। এখন যেহেতু can could নাই, ডু ডাজ দিচ্ছে, তো আমি একটু শেখাই দিই তোমাদেরকে। যদি ডু ডাজ দেয়, এবার মনে করো ডু দেয় নাই, ডাজও দেয় নাই, তোমাদের দিছে ডিড। কি দিয়েছে? ডিড। তাহলে তুমি কি করবা, তাই না? তো হোয়াট ডিড দা মুঘলস মার্ভেল অ্যাট? মুঘলরা কি দেখে বিস্মিত হয়েছিল? এবার এখানে যদি ক্যান কুড শ্যাল শুড থাকতো, ডিড না থেকে মনে করে এখানে যদি থাকতো মাইট, তাহলে তো আমরা সেই মাইটই বসাই দিতাম, কিন্তু আছে কি? ডিড। তাহলে এখানে সাবজেক্ট কে আগে, এটা বলো। সাবজেক্ট তুমি জানো না, মনে করো বুঝতেছো না সাবজেক্ট কে। সাবজেক্ট বের করার নিয়ম বলছি। সাবজেক্ট কিভাবে বের করবা? ডব্লিউ ইজ ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে সে সাবজেক্ট। ডব্লিউ ইজ কে ওয়ার্ড, The Mughals. The Mughals. The Mughals. মুঘলস। সাবজেক্ট কে দা মুঘলস, তাহলে তুমি বসাইলা দা মুঘলস, দা মুঘলস। এইবার ডিড আছে, তো ডু থাকলে কোনো কিছু চেঞ্জ হয় না, ডাস থাকলে মেইন ভার্বের সাথে একটা এস বা ইএস হয়, আর ডিড থাকলে মেইন ভার্বের পরে একটু। প্রশ্নে যদি ডিড থাকে, এই লাইনটা পড়ো, সবুজ লাইনটা। প্রশ্নে যদি ডিড থাকে, তো প্রশ্নে ডিড থাকলে মূল ভার্বের কোন ফর্ম হয়? ভি2 হয়। ভি2। তো দা মুঘলস মার্ভেল আছে, তো এটা কি হয়ে যাবে? মার্ভেলড অ্যাট। দা মুঘলস মার্ভেলড অ্যাট। মুঘলরা কি দেখে বিস্মিত হয়েছিল জানো? বুড়িগঙ্গার স্রোত দেখে। দা মুঘলস মার্ভেলড অ্যাট দা টাইড লেভেল অফ বুড়িগঙ্গা। টাইড লেভেল অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার স্রোত দেখে তারা বিস্মিত হয়েছিল, মুঘল রাজা জাহাঙ্গীর। তো এরপরে উনি ঢাকার বেড়াইতে আসে, ঢাকায় বেড়াইতে এসে বুড়িগঙ্গার স্রোত দেখে উনি এতটাই ইমপ্রেসড হয় যে উনি ঢাকারে বাংলার রাজধানী করে, এবং সেই রাজধানীর নাম দেয় জাহাঙ্গীর, ছিল ওনার নাম, সম্রাট জাহাঙ্গীর। তো সেই অনুসারে ঢাকার নাম কি দেয় বলো? জাহাঙ্গীরনগর। কি দেয়? জাহাঙ্গীরনগর। এখন মনে করো আমি মুঘল সম্রাট, আমি বুড়িগঙ্গা তীরে গিয়ে দাঁড়াইছি, আমার নাম হচ্ছে পাভেল। তাহলে যদি আমি যদি ইমপ্রেস হয়ে যাই, তাহলে নাম কি হতো? পাবেলনগর। পাভেলনগর। একজনের নাম মনে করো হৃদয়, ঠিক আছে, হৃদয়। সে যদি যে বুড়িগঙ্গার তীরে দাঁড়াইতো, তাহলে রাজধানীর নাম কি হতো? হৃদয়নগর। হৃদয়নগর। ওকে, ঠিক আছে। দেখো, সো প্রশ্নে যদি ডিড থাকে তাহলে কি মেইন ভার্বটা ভি2 হবে জাস্ট। সাবজেক্ট কিভাবে পাবা? ডব্লিউ ইজ ওয়ার্ড, অক্সিলারি পরে যে আছে সে সাবজেক্ট। ডাজ থাকলে জাস্ট একটা এস বাই এস হবে ভার্বের সাথে, আর ডিড থাকলে ভার্বের ভি2। কি বলছি আমি? ডাজ থাকলে এস বাই এস, ডিড থাকলে ভার্বের ভি2। আর ডু ডাজ ডিড না থেকে
যদি am is are was were have as can could shall should will would may might must থাকে, এর কোনোটা থাকে, তাহলে কি করব? হুবহু সেটা বসায় এটা বসাই দেবো। তাহলে কি করব? হুবহু সেটা বসাই দিব, একদম হুবহু সেটা বসাই দিব। এবার আসেন আমাদের, স্যার এত সময় তো আমরা অ্যান্সারটা কিভাবে স্টার্ট করব, শুধু সাবজেক্ট কিভাবে বের করব এই জিনিসটা দেখলাম। স্যার এখন আমাদের বলেন যে অ্যান্সারটা পূর্ণভাবে কিভাবে লিখব, তাই না? অ্যান্সারটা স্যার কিভাবে লিখব? এখন শুনো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দুই ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? প্রতিটা প্রশ্নের উত্তর দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যেরকম আমি বললাম, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ পাবেল চৌধুরী, আর হোয়াট ইজ ইউর নেম, পাবেল। পাবেল। তো একটা হচ্ছে শুধু উত্তর দিয়ে উত্তর বলা, আর একটা হচ্ছে প্রশ্ন থেকে উত্তর শুরু করা। তো এই দুইটা পদ্ধতি আমি আপনাদের এত সময় বেসিক আলোচনা করেছি। এখন দেখেন অ্যান্সার যে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সরাসরি কোয়েশ্চেন থেকে উত্তর শুরু করে, একটা হচ্ছে সরাসরি কোয়েশ্চেন থেকে উত্তর শুরু করে, আর একটা হচ্ছে প্যাসেজ থেকে সেন্টেন্স নিয়ে, মানে ডিরেক্টলি উত্তর দিয়ে উত্তর শুরু করা। একটা হচ্ছে কোয়েশ্চেন থেকে উত্তর শুরু করা, আর একটা হচ্ছে প্যাসেজ থেকে সেন্টেন্স নিয়ে উত্তর শুরু করা, মানে উত্তর দিয়ে ডিরেক্ট উত্তর শুরু করা। তো আসেন দুটার মধ্যে পার্থক্যটা কি আমরা একটু খেয়াল করি। দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখি। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট? লোকগান কোন জিনিসটাকে প্রতিফলিত করে? তাহলে সাবজেক্টে ফক মিউজিক আমরা বসালাম, এবার আমাদেরকে ডাজ দিয়েছে, ডাজ 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 দিলে ভার্বের সাথে এস বাই এস, তো রিফ্লেক্টের সাথে এস হবে, রিফ্লেক্টস। তাহলে হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্টস, এই প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর দুইটা স্টুডেন্ট দুই ভাবে দিবে। যে একজন যারা যে সরাসরি কোয়েশ্চেন থেকে উত্তর করবে, কোয়েশ্চেন থেকে উত্তর বানানো শুরু করে দিছে যে সাবজেক্ট থেকে, তো সে উত্তর দিবে ফক মিউজিক রিফ্লেক্টস, লোকগানের মধ্যে কি প্রতিফলিত হয়? লোকগানের মধ্যে প্রতিফলিত হয় বা কালচার, আমাদের সংস্কৃতি, ফেস্টিভ্যালস, উৎসব। যে ইউনো একটা গান আছে না ঈদ নিয়ে, রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, ফেস্টিভ্যালস নিয়ে গান, কালচার সংস্কৃতি, পয়লা বৈশাখ নিয়ে গান আছে না, এলো এলো পয়লা বৈশাখ, ভিউজ অফ লাইফ, জীবন দর্শন, এইগুলাই ফুটে ওঠে আমাদের লোকগানের মধ্যে। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড রিভার্স অ্যান্ড রিভারাইন লাইফ, নদী এবং নদীমাতৃক জীবন ইন বাংলাদেশ, বাংলাদেশের নদী নদীমাতৃক জীবন, সাংস্কৃতিক সৌন্দর্য, জীবন দর্শন, উৎসব, এইগুলাই ফুটে ওঠে আমাদের লোকগানে। তো ইট অলসো রিফ্লেক্টস, এছাড়াও প্রতিফলিত হয় সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য, অ্যান্ড পোভার্টি, দরিদ্রতা, দ্য মান্ডেন লাইফ, পার্থিব জীবন, অ্যান্ড দ্য মিস্টিক্যাল, এবং রহস্যময় জীবনও গানের মধ্যে ফুটে ওঠে। তো এটা প্যাসেজ থেকে অ্যান্সার নেয়া, কিন্তু অ্যান্সারটা করা হয়েছে কিভাবে? প্রশ্ন ছিল হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, তো উত্তর করছে ফক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, ব্লা ব্লা ব্লা। সেম প্রশ্ন যখন পরবর্তী ব্যক্তিকে করা হয়েছে, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান কি প্রতিফলিত করে? ডিরেক্ট উত্তর দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, অ্যান্ড রিভার্স অ্যান্ড রিভারাইন লাইফ ইন বাংলাদেশ, ইট অলসো রিফ্লেক্ট ব্লা ব্লা ব্লা। তাহলে পার্থক্যটাকে খেয়াল করো তো, তোমাদের কি আমি ক্লিয়ারলি পার্থক্যটা বুঝাইতে পারছি না পারি নাই বলো তো? জি ভাইয়া। এই কোশ্চেন দুটা পড়ো, যে হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট। তো প্রথম ব্যক্তি উত্তর করছে ফক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, অ্যান্ড দ্য রিভার্স অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ ইন বাংলাদেশ। সেম প্রশ্ন সেকেন্ড ব্যক্তিকে, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, ডাইরেক্ট উত্তর। লোকগানের মধ্যে প্রশ্ন করছে যে লোকগানের মধ্যে কি প্রতিফলিত হয়, ডাইরেক্ট উত্তর দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স, রিভার অ্যান্ড লাইফ ইন বাংলাদেশ। এই দুইটা স্ট্রাকচারে অ্যান্সার করা যায়। এন্ড অ্যান্সার কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট কোথায় পাবো? ডব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্বের পরে। যদি ভাইয়া সাবজেক্টের পরে অক্সিলারি না থেকে ডু ডাজ ডিড থাকে তাহলে কি করব? ডু থাকলে কিছুই করব না, ডাজ থাকলে মেইন ভার্বের সাথে এস বাই এসটা যুক্ত করব, আর ডিড থাকলে দিব ভার্বের ভি2। তো কোন জায়গায় কি তোমাদের কোয়েশ্চেন আছে যে ভাইয়া আমি তো সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো? এটা তো আমি বুঝি না, কিভাবে খুঁজে পাবো দেখাইছি। উত্তর কিভাবে শুরু করবা? দুই ভাবে শুরু করতে পারো। ওই যে সেন্টেন্স থেকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেন থেকে প্যাটার্ন নিয়ে শুরু করতে পারো। আর আরেক গ্রুপ যদি প্রশ্ন করো যে ভাই আমি তো কোয়েশ্চেন আরেক ভাবে করতে চাই, তাহলে কিভাবে করবা? ডাইরেক্ট উত্তর দিয়ে অ্যান্সার শুরু করবা। আমার কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না?
জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার কি ভাইয়া ক্লিয়ার জি ভাইয়া জি ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার। এইবার তোমাকে নেক্সট প্রশ্ন করা হয়েছে, মনে করো, দেখো এইবার তোমাকে নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে যে হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। ডায়াসপোরা মানে কি? ডায়াসপোরা মানে হচ্ছে দেশান্তরী, নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে যাওয়া। ক্লাসটা যারা শেয়ার করো নাই, ফ্রেন্ডদের সাথে এখনই শেয়ার করে দাও এবং সর্বোচ্চ মেনশন করে দাও। যারা আমাদের নজরে আসবে, অর্থাৎ যে দুইজন যাদেরকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ মনে হবে পেজে, তাদের দুইজনের জন্য দুইটা স্মার্টফোন গিফট। এক একটা স্মার্টফোনের দাম 10,000 টাকা, দুইটা 20,000 টাকা দিয়ে কিনেছি। তো তোমাদের জন্য 25 ব্যাচের স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দাও। 15 তারিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, আর 7 দিন পরে। ওকে, হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। তাহলে এই প্রশ্ন যদি আমাকে করা হয়, মনে করো, তাহলে আমার প্রথম কাজ কি? সাবজেক্ট বের করা। সাবজেক্ট কে? ডব্লিউ ইজ ওয়ার্ড হোয়াই, অক্সিলারি ভার্ব ইজ, তাহলে এদের পরে যে আছে সে সাবজেক্ট। তাহলে এদের পরে কে আছে? ডায়াসপোরা। তাহলে সাবজেক্ট কে বুঝতে বাকি আছে তোমাদের? তাহলে সাবজেক্ট কে বলো? ডায়াসপোরা। তাহলে এবার আমরা ডায়াসপোরা এখানে বসালাম। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই ডায়াসপোরা থেকে কোন পর্যন্ত সাবজেক্ট? ডায়াসপোরা থেকে মানে এই ইজ এর পরে ডব্লিউ ইজ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব, এর পর থেকে মেইন ভার্ব পর্যন্ত যে আছে সেই সাবজেক্ট। মেইন ভার্ব কে? অ্যাট্রাক্টিং, অ্যাট্রাক্ট মেইন ভার্ব। তো অ্যাট্রাক্ট মেইন ভার্ব আর ইজ অক্সিলারি। তো ইজ আর মেইন ভার্ব এর মাঝখানে যে আসে সেই পর্যন্ত সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট কে এখানে? শুধুমাত্র ডায়াসপোরা। এখন যদি আমি তোমাদেরকে একটু ঘোরায়ও দেখাই জিনিসটা, যদি এখানে থাকতো হোয়াই ইজ দ্য ডায়াসপোরা ইন বাংলাদেশ, এটা যদি প্রশ্নে আসে, তাহলে তুমি বলো, তুমি যে কেউ কনফিউজড হতেই পারে যে ভাইয়া সাবজেক্ট কি ডায়াসপোরা নাকি সাবজেক্ট বাংলাদেশ? সাবজেক্ট কে আসলে? বলো, সাবজেক্ট কি ডায়াসপোরা নাকি সাবজেক্ট বাংলাদেশ নাকি ডায়াসপোরা ইন বাংলাদেশ? পুরাটা সাবজেক্ট বলো, সাবজেক্টটা কে? ডায়াসপোরা ইন বাংলাদেশ। 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 যদি এরকম আসে, এখন তুমি কনফিউজড হতেই পারো, স্বাভাবিক। অনেক স্টুডেন্ট আছে ইংরেজিতে দুর্বল, খুবই স্বাভাবিক, কনফিউজ হতেই পারে যে ভাইয়া হয় তো ডব্লিউ ওয়ার্ড ইজ অক্সিলারি, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট, তাহলে এরপরে ডায়াসপোরা আছে, শুধু ডায়াসপোরা সাবজেক্ট। ডায়াসপোরার পরে মেইন ভার্ব কে? ইন না, ইন তো প্রিপজিশন, ইন তো মেইন ভার্ব না। বাংলাদেশ না, বাংলাদেশ তো একটা নাউন, তাহলে ভার্ব কে? ভার্ব হচ্ছে অ্যাট্রাক্ট। তাহলে এই যে অ্যাট্রাক্টের সাথে আইএনজি, এই অ্যাট্রাক্টিং হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই ইজ এর পর থেকে মেইন ভার্ব পর্যন্ত যে আছে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট ডায়াসপোরা ইন বাংলাদেশ, এই পুরাটা সাবজেক্ট, ডায়াসপোরা ইন বাংলাদেশ। এইবার এবার কি করতে হবে দেখো, ডায়াসপোরা ইন বাংলাদেশ সাবজেক্ট আমি বসালাম। এইবার আমার কাজ কি? অক্সিলারি যেটা প্রশ্নে দিয়ে দিছে হুবহু সেটা বসানো, ডু ডাজ ডিড বাদে। তো এখানে কি আছে? অক্সিলারি কি দিয়েছে আমাকে? ইজ। ইজ ভাইয়া। সেই ইজ আমি হুবহু এখানে বসাই দিব, যে ডায়াসপোরা ইন বাংলাদেশ ইজ। এবার প্রশ্নের বাকি অংশ বসাও। সাবজেক্ট নিয়েছো, ভালো কথা। অক্সিলারি ভার্ব যেটা দিয়েছে হুবহু সেটা নিয়েছো, ভালো কথা। এবার বাকি অংশ নাও প্রশ্নের, কি? অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। তাহলে নিলাম ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। এবার বাকিটুকু অ্যান্সার প্যাসেজেই দেয়া আছে, যে ডায়াসপোরা কেন মনোযোগ আকর্ষণ করতেছে। এই উত্তর কি আমি বানাই দিব? না। আমার দাদা বানাই দিবেন? না। মঙ্গল গ্রহ থেকে আনতে হবে? না। নেপচুন গ্রহ থেকে আনতে হবে? না। কোন জায়গার থেকে আনতে হবে না, প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। তো এই প্রশ্নের উত্তর কি তোমার বানাই লিখতে হবে? না। সৃজনশীল লিখতে হবে? না। মঙ্গল গ্রহ থেকে আনতে হবে? না। এই প্রশ্নের উত্তর প্যাসেজেই দেওয়া আছে। নেলসন ম্যান্ডেলা কয় বছর জেল খাটছিল? এটা প্যাসেজেই দেওয়া আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ কি? এটা প্যাসেজেই দেওয়া আছে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সো এই যে উত্তর, তোমরা আমাকে বলো এই উত্তর কি বানায় লিখতে হয় না প্যাসেজের মধ্যেই আছে, শুধু ওইখান থেকে ওইখানে উঠাই দিতে হবে? কোনটা? প্যাসেজের মধ্যেই আছে। তোমাকে কিন্তু বানায় লিখতে হবে কষ্ট না, করলে কে? মঙ্গল গ্রহ থেকে আনতে হবে না, কিচ্ছু না, প্যাসেজের মধ্যেই দেয়া আছে। কিন্তু ভুলটা করো কোথায়? তোমরা এই শুরু কিভাবে করবা, স্টার্টিংটা কিভাবে করবা, স্ট্রাকচার কিভাবে, এইখানে তোমরা গুলাই যাও। এইটা তো হচ্ছে প্রবলেম। এনিওয়ে, তো দেখো, যখন প্রশ্ন করা হয়েছে যে
হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। তো অ্যান্সারটা দুইজন দুইভাবে দিয়েছে। যে প্রথম জন অ্যান্সার করছে যে ডায়াসপোরা ইট অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ অফ গ্লোবালাইজেশন অ্যান্ড স্কলার্স ড্যাশ ড্যাশ ড্যাশ। সেকেন্ড জন্য প্রশ্ন করা হয়েছে হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, উত্তর দিছে গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজন অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। পার্থক্যটা দেখো, প্রথম জনকে প্রশ্ন করা হয়েছে হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, সে উত্তর দিয়েছে ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন বিকজ ড্যাশ ড্যাশ ড্যাশ। পরের জন্য প্রশ্ন করা হয়েছে হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন, ডাইরেক্ট উত্তর গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজন অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। তো তোমরা কি ক্লিয়ার বাচ্চারা নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। এবার আসো, আমাদেরকে প্রশ্ন করা হয় কি দ্বারা? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। কি দ্বারা? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। তো বেশিরভাগ সময় কোয়েশ্চেন গুলো আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা করা হয়। সো ডব্লিউএস ওয়ার্ড গুলো একটু জেনে নেওয়া যাক। হু, হু মানে কি? কে। হোয়াই মানে কেন। হাউ মানে কত, কেমন, কিভাবে। হাউ মানে কত, কেমন, কিভাবে। হাউ মানে তোমরা ভাবো যে শুধু কিভাবে বা কত বা কেমন, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। হাউ মানে কত, কেমন, কিভাবে, তিনটা। হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়। এবার কি দ্বারা প্রশ্ন করলে কি দিয়ে উত্তর করবো আমরা একটু দেখবো। হোয়াই দ্বারা প্রশ্ন করলে কিভাবে অ্যান্সার করা যায়, হাউ দ্বারা প্রশ্ন করলে কিভাবে অ্যান্সার করা যায়, হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিভাবে অ্যান্সার করা যায়। তো আমি কিন্তু একদম বেসিক থেকে পড়াচ্ছি, তোমরা বিরক্ত হও না, হ্যাঁ, যে ভাইয়া এইগুলাও পড়াচ্ছেন। আসলে অনেক দুর্বল স্টুডেন্ট থাকে। তো হু মানে কে, হোয়াই মানে কেন, হাউ মানে কত, কেমন, কিভাবে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়। এখন যদি তোমাকে হয় দ্বারা প্রশ্ন করে, দেখো প্রশ্নে হয় থাকলে বা হয় দ্বারা প্রশ্ন করা হলে বিকজ, বিকজ অফ বা অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। কি বলেছি? তোমাকে যে কোয়েশ্চেনটা করেছে, কোয়েশ্চেন যদি হয় যে সিয়াম আল হাসান, তোমাকে আমরা নোটিস করেছি যে তুমি সর্বোচ্চ কমেন্ট, মেনশন এবং শেয়ার দিচ্ছ ভাইয়া, তুমি আমাদের মাথায় আছো, ইটস এ গুড নিউজ ফর ইউ। এখন দেখা যাক তোমার কপালে কি আছে, বাকি কম্পিটিশনও তো আছে। দেখো, সো তোমাকে প্রশ্ন করা হয়েছে যে হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, কেন বয়স সন্ধিকাল গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন কি দিয়ে করা আছে? হোয়াই দ্বারা। তো তোমাকে যদি কখনো হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, ম্যাক্সিমাম কোশ্চেন হোয়াই দ্বারা করা হয়, তো হোয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ, বিকজ অফ বা অ্যাজ দিয়ে অ্যান্সার শুরু করা যায়। হোয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ, বিকজ অফ বা অ্যাজ দিয়ে অ্যান্সার শুরু করা যায়। যে হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, তাহলে এখানে সাবজেক্ট কে বাচ্চারা বলো তো? হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্স কেন গুরুত্বপূর্ণ, এখানে সাবজেক্ট কে? অ্যাডোলেসেন্স। তাহলে অ্যাডোলেসেন্স। অক্সিলারি ভার্ব কি দিছে? ইজ, তাহলে ইজ দুটোই বসাও। অক্সিলারি ভার্ব কি দিয়েছে? ইজ, তাহলে ইজ কে হুবহু এখানে বসাও, তাহলে অ্যাডোলেসেন্স ইজ। এবার বাকিটুকু বসাও, ইম্পর্টেন্ট, তাহলে অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট। এবার হয় দ্বারা প্রশ্ন করছিল, হয় দ্বারা প্রশ্ন করলে বিকজ, বিকজ অফ ব্যাস দিয়ে অ্যান্সার করা যায়। তো অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ, কারণ, অথবা অ্যাজ ইট শেপস দ্য ফিউচার, দেখো ইট শেপস দ্য বিহেভিয়ার এন্ড লাইফস্টাইল অফ ইয়াং পিপল। অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বিকজ কারণ ইট শেপস দ্য বিহেভিয়ার, এটা আচার আচরণকে, এন্ড লাইফস্টাইল জীবন শৈলীকে একটা শেপ দিয়ে যায়, একটা আকৃতি দিয়ে যায়। এই কারণে বয়স সন্ধিকাল গুরুত্বপূর্ণ। এছাড়া কি, দ্য ফিউচার অফ ইয়াং পারসনস লাইফ ইজ ফর্ম ডিউরিং দিস পিরিয়ড, এছাড়া ছেলেমেয়েদের ভবিষ্যৎ কেমন হবে সেটা এই পিরিয়ড দেখলেই বোঝা যায়। ওকে, সো হয় দ্বারা প্রশ্ন করছিল, হয় দ্বারা, তো আমরা অ্যান্সার করবো কি দ্বারা? বিকজ দ্বারা। হয় দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট বিকজ দিয়ে অ্যান্সার করে দিবা। ওকে, হোয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা, কেন একজন ভিজিটর কুয়াকাটা ভিজিট করবে, এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে আগে কি করবা? সাবজেক্ট, হয় আর উড, হয় হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, উড হচ্ছে অক্সিলারি, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট, ভিজিট হচ্ছে মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট কে, ভিজিটের আগ পর্যন্ত কে আছে? এ ভিজিটর। ভিজিটর। এ ভিজিটর আমরা নিব সাবজেক্ট। এইবার অক্সিলারি ভার্ব যা দিছে হুবহু বসায় দাও, তাহলে এ ভিজিটর উড। এবার সাবজেক্ট নিছো, অক্সিলারি ভার্ব নিছো, এবার মেইন ভার্ব সহ বাকিটুকু বসায় দাও, ভিজিট কুয়াকাটা। তাহলে এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা। এ ভিজিটর উড, প্রশ্ন কি করছে আমাকে? প্রশ্ন করেছে যে হোয়াই উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা, কেন একজন একজন মানে দর্শক বা কেন একজন পর্যবেক্ষক কুয়াকাটা ভিজিট করবে। তাহলে এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা হয় দ্বারা প্রশ্ন করছে, হয় দ্বারা প্রশ্ন করলে বিকজ দিয়ে অ্যান্সার করা যায়। তো এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা বিকজ, দেখো কুয়াকাটা কেন বিখ্যাত জানো? এটা একটা এমন জায়গা যেখান থেকে একসাথে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায়। তো এই ভিজিটর ভিজিট কুয়াকাটা বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস, কারণ এটা একটা অদ্বিতীয় জায়গা।
এটা পৃথিবীর একটা এমন জায়গা যেখান থেকে একসাথে তুমি সূর্যাস্ত সূর্যোদয় দুইটাই দেখতে পারো, মনে হবে পানির মধ্যে থেকে সূর্য উঠতেছে, পানির মধ্যে ডুবতেছে, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস হুইচ অ্যালাউজ এ ভিজিটর, হুইচ যেটা অ্যালাউজ এ ভিজিটর, একটা ভিজিটরকে অ্যালাউ করে টু ওয়াচ দেখতে এন্ড এনজয় বোথ দ্য সানরাইজ এন্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। আর আমি কিভাবে জানছি যে কুয়াকাটার থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়? এটা প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। এই যে অ্যান্সারটুকু আমি করলাম এটা প্যাসেজের মধ্যেই দেওয়া আছে, জাস্ট সেখান থেকে আমি এনে দিলাম। ঠিক আছে, এরপর আরো আছে বিসাইড, এছাড়াও ইট হ্যাজ অলসো স্যান্ডি বিচেস, কুয়াকাটা আছে বালুময় সৈকত, এভারগ্রিন ফরেস্ট চিরসবুজ বন, ব্লু স্কাই নীল আকাশ, স্পার্কলিং এক্সপ্যান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, এবং বঙ্গোপসাগরের ঝিকিমিকি পানির বিস্তৃতি। এই কারণে মানুষ কুয়াকাটা ভিজিট করবে। আচ্ছা, এটা হলো হয় দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা অ্যান্সার করা যায়। গাইস, এটা হচ্ছে আমাদের এইচএসসি 2025-এর যে পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস। এইচএসসি 2025-এর পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস। যারা এখনো ভর্তি হননি ভর্তি হতে পারেন, কোর্স ফি 1650 টাকা অনলি। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কমপ্লিট করা হবে, কিন্তু ইয়ার ফাইনাল যেহেতু আপনাদের সামনে, অনেকের ফার্স্ট পেপার আছে ইয়ার ফাইনালে, তাই ফার্স্ট পেপারটা আগে কমপ্লিট করা হবে। ঠিক আছে, ক্লাস হবে জুমে। ওকে, এরপরে দেখেন হাউ দ্বারা যদি আপনাকে প্রশ্ন করে, শেষের দিকে ক্লাস, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়, আবার অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। যদি আপনাকে হাউ দিয়ে প্রশ্ন করে হাউ, তাহলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। বাই একটা কি বলেন তো? বাই একটা কি? প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে, পৃথিবীর সমস্ত প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু এর পরে কি বসে? এই রুল জানেন তো সবাই? V1 বসে, 2 এর পরে জি V1 স্যার। বসে। সমস্ত আপনাদেরকে গ্রামার এমন ভাবে পড়াবো, আপনি সারা লাইফেও যেভাবে গ্রামার শিখতে পারেন নাই, ইনশাল্লাহ এবার শিখতে পারবেন। গ্রামার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, এমন ভাবে আপনাদেরকে গ্রামার শেখাবো বেসিক থেকে ধরে ধরে, আপনার পুরো গ্যাপ ফিল হয়ে যাবে ইংরেজিতে। দেখেন, তো হাউ দ্বারা প্রশ্ন করলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। তো প্রশ্ন করছে হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, কিভাবে মিস্টিক্যাল সং রচিত হয়, কিভাবে মিস্টিক্যাল সং গুলা রচিত হয়? তো এটার অ্যান্সার বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করা যায়। মিস্টিক্যাল সং মানে রহস্যময় গান আছে না কিছু, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, তারপরে হচ্ছে যে বরফের ঘাম ছিল কেন সেই দিন সেই দিন, কত গান আছে না, তারপরে তোমার দিল কি দয়া হয় না, লাইক সো মেনি সং। আমি জানি না কোনটা রহস্যময় গান, বাট আমি জাস্ট এক্সাম্পল বলতেছি। তা হাউ দ্বারা প্রশ্ন করছে, তা হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। By using the metaphors of rivers and boats, the mystical songs are composed of. নদী এবং নৌকার উপমা ব্যবহার করে এই রহস্যময় গানগুলা রচনা করা হয়। এখন এইটা তো আমি আগের থেকে অ্যান্সার করে রাখছি, আপনারা প্রশ্ন থেকে অ্যান্সার মেক করেন, দেখি তো কে পারেন। মনে করেন এটা প্রশ্ন, এখন এটা আপনাকে যেভাবে শেখানো হয়েছে সাবজেক্ট নিয়ে, আপনি অ্যান্সার করেন, দেখি কে কে পারেন। এখানে সাবজেক্ট কে বলেন? সাবজেক্ট কে? মিস্টিক্যাল songs are সাবজেক্ট মিস্টিক্যাল সংস। তাহলে আমি দেখি, আপনারা বলেন আমি উঠাই, এটা আপনারা উত্তর করেন। মিস্টিক্যাল সংস দিছি, সাবজেক্ট দিছি, এবার কি দিব বলেন? সাবজেক্ট দিছি, এখন কি? আর কম্পোজিশন এবার কি আর হবে আর দিছি? মিস্টিক্যাল সং দিছি, আরো দিয়েছি জুমবাসী, জুমে যারা আছেন, এবার কি দিব তাহলে বলেন? আর কম্পোজড অফ আচ্ছা ঠিক আছে, তাহলে মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ, ওকে দিছি। তাহলে এইবার হাউ দ্বারা প্রশ্ন করছিল, তাহলে এবার আমি কি দিব? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে বাই ইউজিং দ্য মেটাফোরস অফ রিভার্স এন্ড বার্ডস, হয়ে গেছে অ্যান্সার। দেখেন, হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, এটা ছিল প্রশ্ন। তো মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ বাই ইউজিং দ্য মেটাফোরস অফ রিভার্স এন্ড বার্ডস। শেষ। তো বলেন তো এটা কি কঠিন? এই যে 15টা মার্কস মাত্র 5টা প্রশ্নে, ফ্লো চার্টে মাত্র 5 মার্ক, আর এইটা তো কত মার্ক জানেন? 15টা মার্কস। বোঝা গেছে না বোঝা যায়নি? ভাইয়া অফের পরে কি বাই হবে? দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসে। তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসে কিনা? হ্যাঁ, দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসে। জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন, তুমি যেটা নোটিস করেছো আমার ভালো লাগলো, কারণ অনেক স্টুডেন্ট ভালো করে প্রিপোজিশনই বুঝে না। তো থ্যাংক ইউ, তুমি নোটিস করেছো, ভালো স্টুডেন্ট, পড়াশোনা করে মন দিয়ে দেখো। ওর প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অফ একটা প্রিপোজিশন, বাই একটা প্রিপোজিশন, তো দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসে কিনা? হ্যাঁ, দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসে।
Okay, এবার তোমাকে আবার প্রশ্ন করা হয়েছে, হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড? বুড়িগঙ্গা নদী কিভাবে দূষিত হয়েছে? তাহলে প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? হাউ দিয়ে। কি দিয়ে? হাউ দিয়ে। তাহলে বুড়িগঙ্গা নদী কিভাবে দূষিত হয়েছে? হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। তাহলে বাই ডিসচার্জিং, নিঃসরণ করার মাধ্যমে, নিক্ষেপ করার মাধ্যমে। কি নিক্ষেপ করা হয়েছে বুড়িগঙ্গায়? থাউজেন্ডস অফ টনস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাজার হাজার টন শিল্প বর্জ্য। ঢাকা সিটি সলিড ওয়েস্ট, ঢাকা শহরের নিরেট ময়লা। ট্যানারিস টক্সিক ওয়েস্ট, ট্যানারির বিষাক্ত বর্জ্য ইনটু দ্য রিভার, এই নদীতে ফেলা হয়েছে। ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার ইন দ্য কান্ট্রি। এটা একটা সবচেয়ে দূষিত নদীর একটা আমাদের দেশের। এখন এইটা তো এইখানকার অ্যান্সার। তোমরা যদি অ্যান্সার করো তাহলে কি হবে বলো? এখানে সাবজেক্ট কে? তোমাদেরকে যে নিয়ম বলছো এখানে অ্যান্সার করো, তাহলে এখানে সাবজেক্ট দ্য কে? রিভার বুড়িগঙ্গা। River. The river River. Buriganga Good. is তোমরা তোমরা polluted. তোমরা মোটামুটি সবাই পারতেছো, মাশাআল্লাহ। তোমরা মোটামুটি সবাই ভালো করতেছো, সবাই পেরেছো, সবাই পারতেছো। আমার খুবই ভালো লাগছে দেখে যে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো, হয়তো আমার চেষ্টাটা সফল তোমাদেরকে বোঝানোর। তো এই যে যে এনার্জিটা, এই যে যে তোমরা চেষ্টা করতেছো বোঝার, অ্যান্সার করার, এটা যেন প্রতিটা ক্লাসে থাকে। একদম এন্ড অফ দিস কোর্স, টিল দ্য এন্ড অফ দিস কোর্স যেন তোমরা এটা কিপ আপ করো। আমি সেটা চাই তোমাদের থেকে। তোমরা জাস্ট রেগুলার আমার ক্লাসটা করো, তোমার ইমপ্রুভমেন্ট তুমি নিজেই বুঝতে পারবা। আচ্ছা, বাই বাই। নেক্সট ক্লাসে কি তোমরা ফ্লো চার্ট শিখতে চাও? আমরা কি সিরিয়ালে আগাবো, তারপর প্যাসেজ পড়াবো, সব প্যাসেজ পড়াবো? তোমাদের যে টেক্সট সিরিয়াল অনুযায়ী তোমাদের যে টেক্সট বুক, এই টেক্সট বুকের প্রত্যেকটা প্যাসেজ কমপ্লিট করা হবে। প্রত্যেকটা প্যাসেজ, তোমাদের 9টা ইউনিট, 9টা ইউনিটের প্রতিটা প্যাসেজ সব কমপ্লিট করা হবে ক্লাসে। সো একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এভরিথিং। যারা এখনো ভর্তি হও নাই, 25-এর স্টুডেন্ট যারা আছে ভর্তি হতে পারে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার টোটালি কমপ্লিট হয়ে যাবে। তবে তো হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড, তাহলে এখানে সাবজেক্ট কে? দ্য রিভার বুড়িগঙ্গা। ভার্ব হচ্ছে পলিউটেড, তাহলে পলিউটেড এক পর্যন্ত সাবজেক্ট। তাহলে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ, এবার মেইন ভার্ব দিলাম পলিউটেড। তাহলে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড। এবার প্রশ্ন করা হয়েছে আমাকে হাউ দিয়ে, আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে কি দিয়ে? হাউ দিয়ে। একটা প্রশ্ন করলে কি হয়? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড বাই ডিসচার্জিং থাউজেন্ডস অফ, দেখো এটা মানে প্যাসেজের মধ্যে থেকে আনলাম। বাই ডিসচার্জিং থাউজেন্ডস অফ টনস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ঢাকা সিটি সলিড ওয়েস্ট, ট্যানারি ওয়েস্ট। এগুলো আমি কই পাইছি অ্যান্সার? প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। ওকে, আর হোয়েন দিয়ে প্রশ্ন করলে দেখো, যদি হোয়েন দিয়ে প্রশ্ন করা হয় তো বাই এর প্লাস ভার্বের সাথে আইএনজি, এই এই থ্রুতে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, যখন হাউ দ্বারা প্রশ্ন করবে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। আর যদি তোমাকে হোয়েন দিয়ে প্রশ্ন করে, যে হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করা যায়। প্রশ্নে যদি হোয়েন থাকে তাহলে হোয়েন দিয়ে অ্যান্সার করা যায়। যেমন হোয়েন ডু ইউ রান ইনটু ডিফিকাল্টিস, আমরা কখন জটিলতার মধ্যে পড়ে যাই। তো কবি বলেছেন যে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি বলো তো সৌন্দর্যের সংজ্ঞা কি, সৌন্দর্যের সংজ্ঞা কি, এই পৃথিবীর মানুষ একটা জিনিস জানে না, কি জানো? সেটা হচ্ছে সৌন্দর্য কি। ক্যান ইউ গাইস ডিফাইন বিউটি? সৌন্দর্যের সংজ্ঞা কি তোমরা কেউ বলতে পারো? যে বলতে পারবা তার জন্য পুরস্কার আছে। সৌন্দর্য কাকে বলে? তার চোখে যেটা ভালো লাগে সেটাই যার সৌন্দর্য। চোখে আমি জানতাম তোমরা এটাই উত্তর দিবা, যে ভাইয়া সৌন্দর্য কি? ভাই আমাদের চোখে যেটা তৃপ্তি লাগে সেইটাই সৌন্দর্য। না ভাইয়া, সৌন্দর্য এটা না। তোমরা এটা, আমিও এটাই উত্তর দিছিলাম, যে আমাকে যখন জিজ্ঞেস করে আমার স্যার যে সৌন্দর্য কি, প্যাসেজের মধ্যে কবি বলতেছে, জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ বিউটি। তো তোমরা কি জানো হোয়াট ইজ বিউটি? সৌন্দর্য কাকে বলে? উত্তরটা শুনলে তোমরা সারপ্রাইজ হয়ে যাবা। সৌন্দর্য কাকে বলে? তোমাদের আর কোনো উত্তর আছে? দেখি তো শুনি। যা Which ভালো makes লাগে us সব। happy. দেখো, সৌন্দর্যের সংজ্ঞা কবি এই প্যাসেজের মধ্যে দিয়েছে যে বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। এই জগতে যা সত্য তাই হচ্ছে সৌন্দর্য, আর যা সৌন্দর্য, যা কিছু সুন্দর তাই সত্য। একজন লিখছে সৌন্দর্য সমান সমান সুন্দর। না ভাইয়া। আর কবি বলছে যে আমরা তখনই জটিলতার মধ্যে পড়ে যাই যখন আমাদেরকে কেউ বলে সৌন্দর্যের সংজ্ঞা দাও। তো হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস? তো উই রান ইনটু ডিফিকাল্টিস হোয়েন উই আর আস্কড টু ডিফাইন বিউটি। তো হোয়েন দ্বারা প্রশ্ন করলে হোয়েন দ্বারাই উত্তর দেওয়া যায়। তো হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস? উই রান ইনটু ডিফিকাল্টিস
when we are asked to define beauty, define মানে সংজ্ঞায়িত করা। যখন আমাদেরকে আস্ক করা হয়, জিজ্ঞেস করা হয় যে তুমি সৌন্দর্যের সংজ্ঞা দাও, তখনই আমরা বলি যে স্যার আমার মাথা তো চুলকায়, এটা তো কঠিন, ডিফিকাল্ট, আমি তো পারি না। তো তখনই আমরা জটিলতায় পড়ে যাই। এটা কবি বলছে, প্যাসেজ থেকে অ্যান্সার আর কি। আচ্ছা, এখন আগে ছিল 2 মার্ক এক একটা প্রশ্নে, 5টা মার্কসে 10, এখন আপনাদের 3 মার্কস করে, তাহলে 5টা কোশ্চেনে কত মার্কস? 15। 15 মার্ক। 15 তো প্রত্যেকটা প্রশ্নের এই লাইনটা একটু পড়েন আপনারা, দয়া করে এই লাইনটা একটু পড়েন, কি লেখা? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমপক্ষে 2 থেকে লাইন হতে হবে। 3 লাইন। জি জি, কারণ আপনাদের মার্কস কত? 3। তো 3 মার্কস করে, তো 3 মার্কস যদি হয় তো লেখাটা একটু দয়া মায়া করে লিখেন, যাতে স্যারের কাছে একটু সাফিসিয়েন্ট মনে হয়। এখন আবার অযাচিত ভাবে কোনো কিছু যোগ করার দরকার নেই, যেটা অ্যান্সার সেটাই লিখবেন। এখন যদি সেটা 2 লাইনে হয়ে যায়, তাহলে আর 3 লাইনে আমার যাওয়ার দরকারই নেই। যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে বাংলাদেশের জনসংখ্যা কত, তাই না? তো বাংলাদেশের জনসংখ্যা কত? দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ অ্যারাউন্ড 20 crore, সাপোজ ধরো 20 কোটির কাছাকাছি। হ্যাঁ, এখন এর সাথে আপনি সর্বোচ্চ 1 লাইন লিখতে পারেন যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবসতিপূর্ণ একটা দেশ। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 20 crore, এটার জনসংখ্যা 20 কোটির কাছাকাছি। আর আপনার কাছে চাইছে একটা ওই রেলেভেন্ট কিছু প্যাসেজ থেকে। আর প্রশ্ন উত্তর বড় করার লাগে আপনি বাংলার সৃজনশীলের মতো মনে করেন যে বানানো স্টার্ট করলেন, ওটা কি হবে? না, না। ঠিক আছে? না 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 ভাই। ওকে, সো এই লেকচার শিট কি লাগবে? পিডিএফ দিতে হবে? আপনার তো কেউ বললেনও না একবার যে স্যার ক্লাস। ভাই আমার একটা কথা ছিল। অবশ্যই ভাইয়া লাগবে আমাদের। রেকর্ডেড কোথায় দেওয়া হবে? রেকর্ডেড ফেসবুক গ্রুপে প্রত্যেকটা জি ভাইয়া, ক্লাস PDF পোস্ট দেন। করে সিরিয়ালি দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং টপিকের নাম সহ লিখে দেওয়া হবে। ফেসবুক গ্রুপে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। নেক্সট দিনের ক্লাসটা হবে জুমে। সবাই জুমে চলে আসবেন, আর জুমে শেষ হওয়ার পরে 30 মিনিটের মধ্যে এটা ফেসবুক গ্রুপে সিরিয়াল সহ পোস্ট হয়ে যাবে। আগামী ক্লাসটা জুমে হবে, জুমে শেষ হওয়ার পরে সাথে সাথে ফেসবুক গ্রুপে সেটা রেকর্ডেডটা পোস্ট করে দেওয়া হবে। ঠিক আছে? কারণ জুমে এতদিন একটা ফিচার ছিল যে জুম থেকে ডিরেক্টলি ফেসবুক গ্রুপে লাইভ যাওয়া যেত, কিন্তু এখন জুমের সেই ফিচারটা অফ করে দিয়েছে। আমরা কিন্তু জুমের প্রিমিয়ামটা ইউজ করি, তারপরেও সেটা অফ করে দিয়েছে ফেসবুক। ঠিক আছে? তো পিডিএফ আমি আপনাদেরকে এখনই গ্রুপে পোস্ট করে দিচ্ছি, সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আর ক্লাস কেমন লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভাইয়া। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি পসিবল হয় আপনারা আমাদের কিছু রিভিউ দিতে পারেন। আমাদের পাবলিক গ্রুপ আছে, পাবেলস ইংলিশ একাডেমি, বা আমাদের পেজে, বিভিন্ন জায়গায় আপনারা আমাদের গ্রুপের রিপ্লাই, আমাদের একটা রিভিউ দিতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ক্লাস। আপনারা একটা রিভিউ দিলে আনন্দিত বোধ করব এবং সম্মানিত বোধ করব। ওকে, আমি আপনাদের পিডিএফ রেডি করেছি, এই যে দিয়ে দিচ্ছি, এখনই পোস্ট করে সবাই ডাউনলোড করে বাসায় বসে ভালো করে আবার পড়বেন। ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমাকে নেক্সট ক্লাসে আস্ক করবেন যে ভাই আমি এটা বুঝি নাই। পিডিএফটা শুধুমাত্র যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারাই পাবেন, মানে যারা ফেসবুকে লাইভ দেখছেন, যারা হচ্ছে পেইড ব্যাচে ঢুকেছেন, পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, শুধুমাত্র তারাই পাবেন। ওকে, দেখেন, পিডিএফ এমসিকিউ এন্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন টেকনিক। আচ্ছা, আরেকটা জিনিস, এটাকে কিন্তু আপনারা শর্ট কোয়েশ্চেন বলেন, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম কিন্তু ওপেন এন্ডেড কোয়েশ্চেন, বুঝছেন? কোয়েশ্চেন পিডিএফ। সো পিডিএফ পোস্ট করা হয়েছে, আপনারা কাইন্ডলি একটু সবাই ডাউনলোড করে নেন। এমসিকিউ এন্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেনের পিডিএফ পোস্ট করা হয়েছে, সবাই এখনই ডাউনলোড করে নেন। ডাউনলোড করতে প্রবলেম হলে আমাদেরকে জানিয়েন। ঠিক আছে? ফেসবুক গ্রুপ চেক করেন, পোস্ট করা হয়েছে। ওকে, সো আপনাদের কিছু রিভিউ এর অপেক্ষায় থাকলাম। আমাদের পেজে আপনারা কিছু রিভিউ ভাইয়া করেন বা একটা বিভিন্ন কথা ছিল। ভাইয়া নেক্সট ঠিক আছে, আপনাদের কিছু রিভিউ এর বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনাদের কিছু রিভিউ এর অপেক্ষায় থাকলাম, সম্মানিত বোধ করব। ওকে, আর হচ্ছে নেক্সট ক্লাস কি তাহলে ফ্লো চার্ট কি যেন বলতে নিলেন আপনারা, মাত্র বলুন। কি একটা ক্লাসে সিরিয়াল অনুযায়ী ভাইয়া। কবে? না, ফ্লো চার্ট প্র্যাকটিস আছে ভাই, ফ্লো চার্ট একটা ক্লাস না, একটার বেশিও লাগতে পারে। পিডিএফ দিব এভরিথিং। তো
তো নেক্সট দিন কি ফ্লোচার্ট পড়বেন নাকি প্যাসেজ পড়বেন, কোনটা চান আপনারা? সিরিয়াল প্যাসেজ প্যাসেজ ফ্লোচার্ট সিম্পল প্যাসেজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি শুনো, আমি এই মাসে সর্বোচ্চ চেষ্টা করবো ফার্স্ট পেপার পুরো কভার করার, ইভেন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিয়ারেঞ্জ আমি কভার করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করবো এই মাসে। আজকে কয় তারিখ বলো? আজকে কয় তারিখ? 7 তারিখ। 7 আমি তারিখ। তোমাদের ইয়ার ফাইনাল কবে? তোমরা একটু আমাকে চ্যাট বক্সে জানাও তো, তোমাদের ইয়ার ফাইনালটা কয় তারিখে? চ্যাট বক্সে জানাও তো, কার কয় তারিখে শুরু, ঈদের আগে বা পরে? চ্যাট বক্স ওপেন করে দিছি, দেখো চ্যাট বক্সে জানাও। তো আমি 27 তারিখে, ম্যাক্সিমামই এই মাসের শেষ সপ্তাহে গিয়ে ইয়ার ফাইনাল, বা 1-2 তারিখ থেকে আগামী মাসের। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব, তাহলে তো হচ্ছে তোমাদের রাইট। আমি যদি এই মাসে তোমাদের ফার্স্ট পেপার মোটামুটি চেষ্টা করে আয়ত্তে আনা নিয়ে আসি, তোমাদের জন্য এটা ভালো না? বলো, মেইন মেইন যে টপিক গুলা আমি সবগুলা চেষ্টা করবো। আমার কথা কি ক্লিয়ার ভাই? আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, ঠিক জি আছে? ভাই একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ফার্স্ট পেপার যতটা আউটতে আনা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিয়ারেন্স সহ। তো ঠিক আছে, অনেক কষ্ট দিলাম আপনাদের, ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা রিভিউ দিয়েন বিভিন্ন জায়গায়, আপনাদের রিভিউ এর অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। হুম, বেরোবো তো কয়টায়?